আম, আমরা যদি এটার সঙ্গে একটু মিলিয়ে একটা বাস্তবতা দেখি যে আহ, মানে এইগুলো আমার কোনো মন্তব্য না, আমি বাস্তবতাটা যদি এরকম দেখি যে হিজবুত তাহরিরের মতো গোষ্ঠীগুলি বাংলাদেশে প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল মিটিং করছে, যদিও পুলিশ তাদেরকে আসলে সেখানে সেটি করতে দেয়নি কোনো ক্ষেত্রে। অন্যদিকে আমরা যদি দেখি বেশ কয়েকজন জঙ্গিবাদে অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। আবার যদি আমরা দেখি যে একটি কবিতা বা গল্প লেখার জন্য প্রকাশ্যে কতল করার সিদ্ধান্ত যারা বলছেন তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এগুলিকে যদি আমরা মানে এইগুলিকে যদি আমরা সন্ত্রাসবাদ বলি, সম্পৃক্ততার সাথে মিলানো ঘটনা বলি, এবং তারেক রহমান সাহেব যে ধর্মীয় উগ্রবাদের অপতৎপরতা চরম মানে পন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গটা আনতেছেন, সেইটা আপনাদের কাছে একটা বাস্তব মনে হয় কিনা যে এটা আসলে একটু ভয় পাওয়ারই কারণ আছে? কেউ কেউ এটা বলছে যে বাংলাদেশে কোনো একটা ভাবে ধর্মকে আশ্রয় করে চরমপন্থার পুনরুত্থান ঘটছে, এইটা আপনি কিভাবে দেখেন? দেখুন, এই যে আপনি হিজবুত তাহরীরের কথা বলছেন অথবা কোনো মিছিল মিটিং এর কথা বলছেন, এটা কিন্তু এখন হচ্ছে এমন কিন্তু কোনো কথা নয়, এটা কিন্তু হয়েছে আগেও। তখন এই প্রসঙ্গ কিন্তু ওঠেনি। আর যেটা আবার আমি ইনসিস্ট করছি, যেটা আমি তো উত্তর এটা একবার দিয়েছি, যে উনি তো বলেননি যে এই ঘটনা এই মুহূর্তে আছে। উনি বলেছেন যে যদি এটা ঘটে তাহলে একটি মানে অবশ্যই উদ্বেগের প্রশ্ন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সাংঘাতিকভাবে কোনো কিছু ঘটছে এখানে। এবং আপনি বললেন যেটা, যে তাদের যে মিছিলের সেটাতে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে। এটাই আমার মনে হয় আমাদেরকে করে যেতে হবে। আমি একদিনে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকম মনে করা ভুল, কারণ এমন না যে এদের অ্যাক্টিভিটি এই দেশে কোনোদিন ছিল না, ছিল, সবসময় ছিল। তবে আমি যেটা বললাম যে এরা চিরদিনই একটা ফ্রিঞ্জেই ছিল। আমাদের মূলধারার যে ধার্মিক মানুষরা তারা কিন্তু এদের সাথে সম্পৃক্ত নন, এবং আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বড় কোনো কারণ নেই। অবশ্যই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, একটু তাহলে তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গটা একটা আনি, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সঙ্গে সঙ্গে এটা একটা জবাব দিয়েছে। ইসলামী চরমপন্থা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যা বাংলাদেশ সরকার একপাক্ষিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অলরেডি নিন্দা জানিয়েছে। যদিও তিনি এই অবস্থানটা আসলে সমস্ত দক্ষিণ এশিয়ার জন্যই বলেছিলেন, কিন্তু এইটাকে আসলে বাংলাদেশের জন্য বলেছেন বলে ভারতীয় মিডিয়া অনেকগুলি বক্তব্য দিয়েছে। আপনি নিজেও বলেছেন যে ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে মানে ওরকম কথা আসতে পারে যেহেতু তারা বায়াসড। কিন্তু আমরা ভারতীয় গণমাধ্যমে কিন্তু নানামাত্রিক গণমাধ্যম দেখি, কেউ কেউ এরকম বায়াসড, অনেক বেশি বায়াসড, একদমই নরেন্দ্র মোদীর খাওয়ানো রিপোর্ট বা নরেন্দ্র মোদী যে রিপোর্ট পছন্দ করবেন সেই রিপোর্ট ছাপে। আবার এটার উল্টা পিকটাও আসে, কিন্তু শক্তিশালী এটা মিডিয়া আসে। আপনার কাছে কি মনে হয় যে তুলসী গ্যাবার্ড খালি তথ্য সংগ্রহ করতেছেন ভারতীয় মিডিয়া থেকে, বা ভারতীয় মিডিয়ার যে অংশটুকু এই প্রপাগান্ডা ছড়াচ্ছে সেই অংশটুকু থেকে? তাইলে ওরা আন্তর্জাতিক মিডিয়া যেটা বিবিসি, আল জাজিরা, সিএনএন বা বাংলাদেশি মিডিয়া থেকে তারা তথ্য সংগ্রহ করছে না কেন? এটাকে আমি এইভাবে দেখি, আসলে তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন এটা কিন্তু একটা লিডিং প্রশ্নের উত্তরেই উনি বলেছিলেন। কিন্তু যেহেতু কথাটা আমাদের অবস্থানের বিরুদ্ধে খুব শক্তভাবে গেছে, কাজেই আমরা এটার বিরোধিতা করেছি, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তার মানে এই না কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মানে অবস্থানের তেমন কোনো এটা বিরাট কোনো পরিবর্তন ইন্ডিকেট করে, তা কিন্তু একেবারেই না। আপনারা খেয়াল করে দেখবেন যে এরপর যে ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে যে ছোট্ট একটি স্টেটমেন্ট এসেছে, সেটা কিন্তু আবার একজন খুব লিডিং প্রশ্ন, যিনি আসলে বাংলাদেশকে ডেনিগ্রেট করার জন্যই প্রশ্নটা করেছিলেন, স্পোক্সপারসন যিনি এটার উত্তর দিয়েছেন, তিনি কিন্তু খুব চমৎকারভাবে এটাকে উত্তর দিয়েছেন। তারা বলেছেন, জেনেরিক একটা উত্তর নিয়ে দিয়েছেন যে যে কোনোখানে মাইনরিটির উপর অত্যাচার হলে সেটাকে আমরা কন্ডেম করি, ফাইন, ওকে। এবং তিনি পাশাপাশি প্রশংসা করেছেন যে বাংলাদেশ যে অ্যাপ্রিসিয়েট করেছেন বাংলাদেশ যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং সেটা নিতে থাকবে। কাজে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যিকার অর্থে বাংলাদেশের বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে এসব বিষয়ে, তার ব্যাপারে কোনো রিজার্ভেশন নেই বলে আমি ধরে নেব। কারণ মার্কিন সরকারের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান তো হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট, তাদের যে স্টেটমেন্ট। কাজে সেটাতে আমি মনে করি যে এটা এক ধরনের, যদিও তুলসী গ্যাবার্ডের বক্তব্যে এক ধরনের একটা উদ্বেগ সৃষ্টি হয়েছিল, আমি মনে করি যে এটা আসলে কেটে গেছে। এই জিনিসটাকে আমরা এখন সেটেল হয়ে গেছে বলেই ধরে নেব। এমনিতে আন্তর্জাতিক মিত্রদের, মানে আমি
মানে শব্দটা একটু কূটনীতিক, এদেরকে আশ্বস্ত করার জন্য সরকার কি কোনো বাড়তি উদ্যোগ নিচ্ছে, নাকি মানে সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবেই চালিয়ে যাবে? আপনার কি মনে হয়, যদি আমি সন্ত্রাসবাদ বা যারা মাইনরিটি আছে, নানাভাবে মাইনরিটি, তাদের সুরক্ষা দেওয়ার জন্য? এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট অবস্থান, সেটা হলো যে যারাই মনে করছেন যে এখানে কোনো সমস্যা আছে তারা আসুন দেখুন এবং আপনাদের অভিমত ব্যক্ত করুন। তারপরে আপনারা দেখুন, যা দেখেন সেটাই আপনারা বলুন। কারণ আপনি যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত একেবারে শুরু থেকে গত 6-7 মাস যাবতীয় যে একটি আপনার ভারতীয় মিডিয়াতে যে একটা হাইপ সৃষ্টি করা হচ্ছে এ ব্যাপারে, সেটা কিন্তু তাদের কয়জন এখানে এসেছে রেয়ার। তো আমি তো আমার পরিচিত যারা ছিলেন তাদেরকে বলছি আপনারা আসেন, এসে দেখেন, দেখে গিয়ে রিপোর্ট করেন। আপনারা জানেন যে আমি 9 বছর ভারতে চাকরি করেছি, বাংলাদেশের মিশন সময়ে, কাজেই আমার সেখানে প্রচুর বন্ধু বান্ধব আছে। তো আমি তাদেরকে বলেছি তোমরা আসো, দেখো, তারপরে গিয়ে রিপোর্ট করো। ভারতীয় মিডিয়া আমি একটু দুঃখ প্রকাশ এখানে করতে চাই, সেটা হলো যে আসলে ভারতীয় মিডিয়ার আমি যা দেখে এসেছিলাম ধরুন আজকে থেকে 20-30 বছর আগে, সে তুলনায় ভারতীয় মিডিয়ার অনেকখানি অবনমন ঘটেছে বলে আমার বিশ্বাস। আমি খুবই দুঃখ পাই এটাতে, কারণ আসলে ভারতীয় মিডিয়া খুব একটি উচ্চমানের মিডিয়া ছিল, কিন্তু এখন আপনারাও জানেন যে আসলে তারা অনেকটাই এক পেশে হয়ে গেছে। আমি একটু গণযোগাযোগের ছাত্র হিসেবে আমি একটু সাফাই গাইতে চাই যে ভারতীয় মিডিয়া বলতে আমরা যাদেরকে আসলে বেশি দেখতেছি, রিপাবলিকান টিভি, আজ তক বা আনন্দবাজার গ্রুপের বাইরেও আসলে ভারতীয় মিডিয়া রয়েছে এবং তাদের অনেকেই কিন্তু ভালো রিপোর্ট করছে, কিন্তু আনফরচুনেটলি তাদের ব্যাপারটা বা তাদের রিপোর্টগুলি আমাদের চোখের সামনে কম আসতেছে। আমরা প্রপাগান্ডা জাতীয় রিপোর্টই আসলে আমরা এখান থেকে ভোক্তা হিসেবে বেশি দেখতেছি। কারণ আমি নিজে দেখি যে ভারতীয় সাংবাদিকদের মধ্যে অনেকেই শেখ হাসিনার অনেক বড় সমালোচনা করছেন। অনেক ভারতীয় সাংবাদিক, ভারতীয় গণমাধ্যম কেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হলো সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন, একবার দুবার না, বড় বড় প্রশ্ন তুলেছেন। কিন্তু আমাদের সামনে আসলে কেন জানি মানে রিপাবলিকান টিভি, আজ তক ওরাই বেশি উদাহরণ হয়ে থাকতেছে। মানে আমি দেখুন আসলে হয় কি, মানে তাদের সেন ভয়েস যেটা আছে দ্যাট হ্যাজ বিন ড্রাউন্ড আউট বাই দি হুলাবালু। এটা কিন্তু একটা অত্যন্ত খারাপ লক্ষণ। এটা শুধু খারাপ লক্ষণ শুধু যে আমাদের জন্য তা না, এটা ভারতের জন্য আমি মনে করি না খুব ভালো কোনো কিছু। কিছুদিন আগে আপনারা দেখেছেন হয়তো যে সুহাসিনী হায়দারের সাথে আমি একটা ইন্টারভিউ দিয়েছি, এখানে তো কোনো সমস্যা হয় না, কিন্তু সেটা কতটুকু প্রচার পায় আর দেখুন এই যে নেগেটিভ প্রচারণা কতটুকু প্রচার পায় সেটা হলো একটা দেখার বিষয়। আমারও মনে হয় আমাদের দর্শকদেরও আসলে যারা এরকম নেগেটিভ প্রপাগান্ডা করে তাদের এত বেশি দেখবে কিনা এটা নিয়ে আসলে এইটাও একটু আসলে ভেবে দেখার দরকার আছে মনে হয়, যে মানে আমি কেন দেখবো। একটা জিনিস কি, আপনি তো মিডিয়ার মানুষ, একটা জিনিস হলো যে গুড নিউজ সাধারণত নিউজ হয় না, ব্যাড নিউজকে নিউজ করা হয় সবসময়। গুড নিউজ যদি 10টা থাকে সেটা যা গুরুত্ব পায়, একটা খারাপ খবর কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্ব পায়, এবং এটাকে কিন্তু আপনি মাল্টিপ্লাই করেন, এটাকে পুনঃপ্রচার করতেই থাকেন। সেটা তো অনেক আগে থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ফিলোসফি চলে আসছে, সেটা আমার মনে হয় করে যাচ্ছে না। কিন্তু আমি আপনার কথা একদম, কিন্তু ঘটনা হচ্ছে যে খবর হচ্ছে এমন একটা জিনিস, খবর যদি মিথ্যা খবর, ফরমালিন, কার্বাইড, এগুলি কিছু দিয়ে বাঁচানো যায় না। মিথ্যা খবরটা আসলে প্রকাশিত হয়ে পড়ে। তো যারা মিথ্যা খবর দেয় বা প্রপাগান্ডা করে তাদের প্রতি তো আর আমাদের এরকম আস্থা থাকার উচিত মানে কথা না। আমি মনে করি যে আপনি একটা খারাপ খবর আরো 10 ভাবে দিলেন সেটা ঠিক আছে, কিন্তু যারা একটা প্রপাগান্ডা করতেছে, প্রচার করতেছে, মিথ্যা কথা বলতেছে, তাদেরটাও কেন আমাদের শোনা দরকার। হাইবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, যে মানে সাংবাদিকতা নিয়ে তো আসলে কথা বলাই যায়। সেটা হচ্ছে যে দর্শকদের মধ্যে অনেকে আপনাকে অনুরোধ করেছেন আপনি আসবেন বলে,